এখানে আমাদের জনগণের পক্ষে আমাদের প্রথাগত প্রতিষ্ঠান মূলত হেডম্যান, তার সাথে কারবারিরাও আছেন গ্রাম পর্যায়ে, সার্কেল পর্যায়ে আমরা আছি, বমন রাজা চাকমা রাজা। তো আমাদের ভূমিকা কিভাবে আমরা আরো বেশি জনমুখী করতে পারি, এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। এবং আজকের সম্মেলনেও আমি আশা করি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানকে কোনো রকমের কোনো মনে কষ্ট না দিয়ে সম্মান শ্রদ্ধা রেখে আমার মন থেকে কিছু কথা বলবো। তো প্রথমত যেভাবে আমাদের এই সম্মেলনগুলো পরিচালিত হয়, এগুলোর ব্যাপারে আমি হেডম্যান নেটওয়ার্ক এবং কোনো ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আমি একাধিকবার বলেছি, আমি নারী হেডম্যান কারবারি নেটওয়ার্কের সাথেও তাদের সম্মেলনেও বলেছি যে আমাদের সীমিত সম্পদ নিয়ে, সেটা সরকারি তরফ থেকে হোক, সেটা এনজিও এলআরডির মতো সংস্থা থেকে হোক, জেলা পরিষদ ইউএনডিপি, এটাকে কাজে লাগাতে হলে আমাদের একটু কৌশলী হতে হবে, একটু স্ট্র্যাটেজিক হতে হবে। তো এরকম সবাই যাতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, অন্যদিকে যাতে আমরা তথ্য সরবরাহ করতে পারি, যাতে হেডম্যানরা নিয়ে যাবেন তাদের মৌজায় কারবারিদের কাছে, জনগণের কাছে, অন্যদিকে আবার গ্রাম পর্যায় থেকে কারবারিদের মাধ্যমে অন্য মাধ্যমে হেডম্যানরা তথ্যগুলো সংগ্রহ করবেন, চ্যালেঞ্জগুলো নিয়ে আসবেন, এসে জেলা সদরে, এটা আবার আঞ্চলিক পরিষদেরও সদর রাঙামাটি এবং আরো অন্যান্য কর্তৃপক্ষের কাছে দিয়ে যাবে। তো এই জন্য আমরা চাকমা সার্কেল থেকে আমাদের আজকে উপস্থিত হেডম্যানদের কাছে আজকে আমরা 2টা ফর্ম হাতে তুলে দিতে চাচ্ছি আজকে মিটিং শেষ হওয়ার আগে। একটিতে আমরা চাচ্ছি আপনারা যাওয়ার আগে আমাদের কিছু তথ্য সে ফর্মের মধ্যে লিখিয়ে দিয়ে যাবেন। আরেকটি ফর্ম আপনাদের হাতে তুলে দেব আমরা, সেটা আপনারা নিয়ে যাবেন আগামী 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে অনুগ্রহপূর্বক এই তথ্যগুলো আপনারা লিখিত আকারে পাঠিয়ে দেবেন। আমরা এখানে বোমং সার্কেলের হেডম্যান মহোদয়গণ আছেন, আমাদের মঞ্চে বসা সামনে সারি দেখছি, মং সার্কেলের হেডম্যান মহোদয় আছেন, তাদের কাছেও আমরা চাচ্ছি 2-1টা কপি নিয়ে যান, এটা আপনাদের সার্কেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, এটা এই বাকি 2 সার্কেলে কতখানি এটা প্রযোজ্য, হয়তো কিছুটা ফাইন টিউন করতে হতে পারে, প্রেক্ষিত অনুসারে একটু অন্যভাবে সাজাতে হবে। কিন্তু আমি মনে করি এই কিছু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের আছে বনভূমি, প্রাথমিক শিক্ষা, বাল্য বিবাহ এবং পাহাড়িদের বিবাহ নথিভুক্তকরণ, খাদ্য, পুষ্টি ও প্রাণীর নিরাপত্তা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন এগুলো হেডম্যান নেটওয়ার্ক অন্যরা এবং পার্বত্য জেলা পরিষদও, এখানে আমি আনন্দিত যে যিনি আমাদের হোস্ট উনি তো আমাদের সাথেই রয়েছেন, এবং খাগড়াছড়ি জেলা পরিষদেরও একজন হেডম্যানই আবার পরিষদে রয়েছেন আমাদের মিস জয়া ত্রিপুরা, যিনি নারী হেডম্যান কারবারি নেটওয়ার্কের সভাপতি। আমরা সেখানেও চাই যে এই জেলা পরিষদগুলোর সাথে কিন্তু এবং আঞ্চলিক পরিষদের সাথে, আমি শেষে আরেকটু সময় থাকলে বলবো, আমাদের কিন্তু হেডম্যানদের এই সম্পর্কটা, কার্যকর সম্পর্কটা আরো নিবিড় করতে হবে, যাতে আমরা একই সমাজের জন্যই কাজ করে যাচ্ছি। এখন দাবি দাবা অনেকগুলোই করেছেন এবং নীতিগতভাবে কোনো দাবি দাবার সাথে আমি দ্বিমত করছি না, তবে আমি বাস্তব প্রেক্ষিত পরিস্থিতি থেকে এখানে আমি মনে করি যে আমাদের কৌশলী হওয়া ছাড়া উপায় নেই। তবে অবশ্যই আমি আনন্দিত যে এই আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় বলে গেলেন যে এই রংধনু সরকার
এটা অবশ্যই আমরা স্বাগত জানাই। বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার, বিভিন্ন কৃষ্টি মানুষ নিয়ে বাংলাদেশ, আমরা যাতে সদাশয় সরকারের কাছে তুলে ধরতে পারি যথাযথভাবে যে এই রংধনুর বিভিন্ন রঙের মধ্যে আমরা পার্বত্য চট্টগ্রাম আছি। বাংলা ভাষাভাষী বাঙালি জনগোষ্ঠী সহ এখানে বিভিন্ন জাতির সদস্য রয়েছেন এবং আমি শুনে খুশি হয়েছি যে আমি সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা আমিও পছন্দ করি না। এবং উপজাতি শব্দটা আছে সেটা বিশেষ প্রেক্ষিতে পার্বত্য চুক্তিতে এসেছিলেন, কিন্তু আজকের সেই চুক্তির নায়ক আমাদের প্রধান অতিথি আছেন, উনি নিজেই জানেন, উনি নিজে যে মনে প্রাণে উপজাতি শব্দ গ্রহণ করেছেন এটা না, উনি যুগ্ম জাতির কথা বলেছিলেন। যাই হোক, অন্তত এমন একটি শব্দ বা একাধিক শব্দ রাষ্ট্র ব্যবহার করুক। তৎকালীন আইনমন্ত্রীকে বলেছিলাম 2011 সংবিধানের সংশোধনের আগে, ঠিক আছে আমরা যেটা পছন্দ করছি আপনারা সরকার পছন্দ করেন না, আপনারা যেটা বলতেছেন আমরা পছন্দ করছি না, তাহলে এমন একটা জায়গায় যায় গ্রহণযোগ্য একটা শব্দ বা একাধিক শব্দ ব্যবহার করি। কিন্তু সেটা তখন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আমাদের নেতৃত্বে সেটা হয় নাই আর কি। যাই হোক, তবে এই বলছি যে আমরা অবশ্যই সরকারের কাছে দেন দরকার করতে হবে, এবং বিশেষ করে ডিসি আজকে ডেপুটি কমিশনারের প্রতিনিধি এসেছেন কিনা জানি না, এই মিটিংয়ে নেই, এটা কিন্তু সুন্দর দেখায় না। এই রংধনুর সরকারের মধ্যে, এই রংধনুর মধ্যে সরকারও আছে তো, স্থানীয় জেলা ভিত্তিক যে ডেপুটি কমিশনারের অফিস এই রংধনুর বাইরে না তো, উপজেলার অফিস তো রংধনুর বাইরে না তো। যাই হোক, সরকারের অংশ তো, আমরা এটা চেষ্টা করব যাতে এই আমাদের সম্পর্কটা হেডম্যানের সাথে ডেপুটি কমিশনার ও ইউএনও, হেডম্যানের সাথে জেলা পরিষদের সাথে ডেপুটি কমিশনার ও ইউএনও, এই সম্পর্কগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, এগুলো কিন্তু আমাদের একটু নিবিড়ভাবে তুলে ধরা উচিত। আমি কিছুদিন আগে বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে একটি বৈঠকে দেখা সাক্ষাৎ হয়েছিল। উনি পার্বত্য চুক্তির পরপরই এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং জয়া ত্রিপুরা ছিলেন, আমাদের কাউন্সিলর জয়া ত্রিপুরা। আমি বলছিলাম যে ওনার সাথে একটা সাক্ষাৎ করো, আমি হেডম্যানকে বলবো যে আমরা কিছুদিন আগেই হেডম্যান নেটওয়ার্কের আমাদের বাবু শান্তিবাবুদের সঙ্গে আলোচনা করছিলাম, আর বিভাগীয় কমিশনারকে আমরা আমন্ত্রণ করে এনে এই বিষয়গুলো যে প্রথম শুনানি, দ্বিতীয় শুনানি, ডিসি রেভিনিউর কাছে সে সামান্য একটা জমির জন্য হেডম্যানের সুপারিশ করেছে, এটাই যথেষ্ট। আর ডিসি রেভিনিউর শুনানির প্রয়োজন কি? পাকিস্তান আমলে কি ডিসি রেভিনিউর শুনানি ছিল? আপনার সে থানচির কোনা থেকে আপনার সাজেকের কোনা থেকে 5 ডেসিমেল 7 ডেসিমেল জমির জন্য 6 ভাই বোন, একজন রাজশাহীতে চাকরি করে, একজন খুলনায় চলে গেছে, কয়েকবার শুনানিতে আসবে, ডিসি সাহেব নেই, ট্রেনিংয়ে চলে গেছে নাই। এগুলো তো একটা বাস্তব ভিত্তিকটা করতে হবে। যদি কিছু হয় ধরেন হেডম্যানকে, হেডম্যান ঠিক মতো প্রতিবেদন নয়, শোকজ করেন, প্রয়োজনে বরখাস্ত করেন হেডম্যান যদি বেআইনিভাবে সে প্রতিবেদন দেয়। কিন্তু হেডম্যান আছে কেন? হেডম্যানই তো রাষ্ট্রের প্রতিনিধি, ডিসির প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, তার উপরে তো দায়িত্ব আছে। প্রতিবেদন লিখছে না, এখানে যদি কোনো কিছু আমার তথ্য যথেষ্ট না হয় আমি এটার জন্য দায়ী বা শাস্তি পাবো, একটা ফর্মে দস্তখত দিচ্ছেন তো হেডম্যান। তাহলে এতগুলো স্তরের এগুলো একটা আমলাতন্ত্র রাখা এই আজকালকার যুগে এটা মানায় না, এটা যথাযথ না। এটার জন্য আমাদের কিন্তু বলেই যেতে হবে। তো হেডম্যানের এই সম্মেলনগুলোতে এলআরডি সমর্থনের জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। উদা ভাই ও খুশি আপাকে আমার আদাব সালাম। তবে একটা অনুরোধ করব, আমি এলআরডির সাথে যখন হেডম্যান নেটওয়ার্ক বসেন, এখানে যাতে আমাদের সার্কেলের সাথেও যথাযথ মাঝে মধ্যে একটু পরামর্শ করা হয়, যাতে এই মিটিংয়ের ডিজাইনগুলো, তো এটাও চিন্তা করছি যে এটা কতজনের কয়দিনের এখানে বৈঠকগুলো হয়, নাকি কোনো সময় সংখ্যাটা কমিয়ে দিন বাড়াবো, কোনো কোনো ক্ষেত্রে দিন বাড়িয়ে সংখ্যা, আমি জানি না। কিন্তু একটা এভাবে যে কয়দিন আসছেন, যেন আজকে দূর থেকে চলে যাবে, আজকে আমি জানি না থানচির হেডম্যান এসছে কিনা, সাজেকের হেডম্যান এসছে কিনা, তাদের তো যেতে হলে এক্ষুনি রওনা হয়ে যেতে হবে, এর আগেই চলে যেতে হবে যদি বাড়ি পৌঁছতে হয়, নাহলে তাদের বান্দরবানে থাকতে হবে, নাহলে খাগড়াছড়ি থাকতে হবে, রাঙামাটি থাকতে হবে। এগুলো একটু চিন্তা করা আছে, খুব প্র্যাকটিক্যাল কিছু ছোটোখাটো জিনিস, যাতে আমরা আলটিমেটলি শুধু আমরা আনুষ্ঠানিক বক্তব্য না, এবং আজকে অনেক কিছু আলাপ হচ্ছে, এই যে ডিআরএলআর এর বিষয়, এই যে এডিসি রেভিনিউ কাছে শুনানির বিষয়, নামজারির ব্যাপারে, তারপরে আরো কিছু আছে যে নতুন যে হারের বিষয়, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর
এগুলোর ব্যাপারে আমি কিছুটা সময় আমি চেয়ে নিয়েছি অ্যাডভেন নেটওয়ার্ককে বলে যে মধ্যাহ্নভোজের পরে, মধ্যাহ্নভোজের ফাঁকে একটু আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যানের সাথে কিছু সংলাপ করব। আমাদের কিছু কিছু বিষয় রয়ে গেছে আমাদের। তো তাছাড়া কিছুটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা আমরা একটু আলাপ করি, সেখানেই বোধহয় আমার এইগুলো যথাযথভাবে, এত বড় বৈঠকে এগুলো আলোচনা করা যায় না। আর অনেকে আপনাদের মাইকের দিকে গেলে হয়তো গলা কাঁপতে থাকবে, শরীর কাঁপতে থাকবে, এখানে এসে বলতে পারবেন না, সামনে সামনে বলতে পারবেন, ছোট্ট পরিসর। এগুলোরও প্রয়োজন এই মিটিংগুলো সাজানোর সময়। এটা একটু আমি শ্রদ্ধা রেখে অনুরোধ করব আমাদের নেটওয়ার্কের নেতৃবৃন্দকে, সহযোগী সংস্থা এলআরডি ও অন্যান্য আছে তাদের সঙ্গে আলাপ করে, এনজিওরা করে। বিসিএফ এর ব্যাপারে আমি পরে অন্যান্য আলাপ করব। তবে প্রাথমিকভাবে বর্তমান জেলা পরিষদ কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে একটি আদেশ দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি জেলা পরিষদকে অভিনন্দন জানাই। এটা আমাদের জনগণের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, এটা যদি যুগ যুগ ধরে আমরা এই মৌজা বন, মৌজা রিজার্ভ বা ভিসিআর ভিলেজ কমন ফরেস্টগুলো রক্ষা করতে পারি, যেখানে নদী রয়েছে, বিভিন্ন উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে, জীব বৈচিত্র্য রয়েছে, এগুলো একটা, আমি বলি 81টি মৌজা চাকমা সার্কেলের আমাদের 200 ভিসিএফ এর মধ্যে আমরা 81টি তথ্য আমরা হেডম্যানদের কাছ থেকে পেয়ে আমরা জেলা পরিষদের কাছে আমরা সরবরাহ করেছি। আমরা এবং জেলা পরিষদ তার আইন বলে, তার ক্ষমতা বলে আদেশ নির্দেশ দিয়েছে। এটাকে হয়তো আরো একটু তথ্যবহুল করার জন্য আমরা একটু আলোচনা করব পরিষদের সাথে। এবং এটা বলবো যে আমি খাগড়াছড়ি জেলা পরিষদ এবং বান্দরবান জেলা পরিষদেও আমাদের হেডম্যানদের এবং সার্কেলের সাথে এগুলো যদি আর একটু সংলাপ হয়, তাদের এই পরিষদ সমূহ থেকেও যদি আমরা যথাযথ নির্দেশ পাই, আদেশ পাই, তাহলে এই মৌজাবনগুলো, পিসিএফগুলো সংরক্ষণ হয়ে যাবে। এটা কারো ব্যক্তির কাছে চলে যাবে না, কারো সংস্থার কাছে চলে যাবে না। এটা মৌজার বাসিন্দাদের জন্য, সমগ্র পার্বত্যাঞ্চলের জন্য, সমগ্র বাংলাদেশের জন্য এটা কিন্তু লাভজনক। এটা উইন উইন, এখানে লুজ কিছু নাই, কারো ক্ষতি নাই। এখানে এটার বিরুদ্ধে বলার আমার মনে হয় কারো কোনো এখতিয়ার নাই। এবং মনে রাখবেন আরো জীববৈচিত্র্য, এখন ক্লাইমেট চেঞ্জ, এগুলো সংবিধানের অংশ হয়ে গেছে। হেডম্যান ও সার্কেলের যে দপ্তর পরিচালনার যে বিষয়, যে এগুলো নিয়ে আমরা আসলে অনেকবারই বলেছি। সেদিন কিন্তু আমাকে বিভাগীয় কমিশনের সাথে এমনি সংলাপে আলোচনা হয়েছিল অন্য একটা বৈঠকে। উনি বলছিলেন যে উনি মনে করেন যে প্রত্যেক কারবারই তো হেডম্যানের একটা সেক্রেটারি থাকা উচিত, ইউনিয়ন পরিষদের যেমন আছে, যেমন আমাদের দপ্তরের, আমার দপ্তর কেন চালাই, আপনাদের হেডম্যানের দপ্তর যেমন, কারবারের দপ্তর তেমন, আমার চাকমা সার্কেলেরও। আমার 2.5 থেকে 3 লাখের কমে মাসে লাগে না। আমি কি খাজনা পাই? মাসে 2.5 লাখ টাকা লাগে, ভাতা পাই। বলেন তো কেমনে চালাচ্ছে, জিজ্ঞেস করবেন। তো এখন এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। তবে আমরা অবশ্যই সরকারকে বলবো আমাদের দাপ্তরিক সহায়তাটা যাতে দেয়। এই যে সামান্য খাজানার একটা অংশ পাবে কি নাকি বদনাম করছে, হ্যাঁ, আসেন ওদের সাথে ডিবেট করি। ওনারা কি দেয় আগের মতো, কি দেয় নাকি বড় বড় আগের বলে হরিণের রান টান কি চাচ্ছে নাকি? চাচ্ছে না তো, হরিণের রান দখের রান আমরা তো চাচ্ছি না তো এখন। কিন্তু আমাদের দপ্তর চালানোর জন্য জনগণের তো সহায়তা লাগবে। তবে এটাও মনে রাখা যে আমাদের আজকের প্রধান অতিথি তো বছর 1.5 বা 2 আগে আপনাদেরকে সম্বোধন করেছেন। আপনারা জনপ্রতিনিধি, হেডম্যান কারবারি, শুধু ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচিত না, আপনারাও জনপ্রতিনিধি বলেছেন আজকের প্রধান অতিথি। কাজে আপনারা সেটা খেয়ালে রাখবেন যে আপনারা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের ভূমিকাটা আপনারা রাখবেন। নারী ক্ষমতায়নের ব্যাপারে একটা কথা এলআরডির মনিয়াপা বলেছেন যে সিডোর কথা, এটা আনফরচুনেট। তবে একটা কথা পজিটিভ সাইড বলি, পার্বত্য চট্টগ্রামে আমার মনে হয় না পাহাড়ি জাতিসত্তার কেউ বলতে পারবে জোরদার করে যে ধর্মীয় কোনো বাধা আছে নারীর ক্ষমতায়ন বা নারীর উত্তরাধিকার বা অন্যান্য বা পারিবারিক আইনে তার যথাযথ অধিকার চর্চার জন্য। যদি বলে দেখেন, আমি চ্যালেঞ্জ করবো, দেখেন আপনারা বৌদ্ধ হলে না হিন্দু ধর্ম, কোথায়
এটা ডাইরেক্টলি কিছু আছে। আচ্ছা, আমাদের একটা সুযোগ রয়েছে এখানে কিন্তু নারীর ক্ষমতায়নের সব কিছুতে, বিবাহের অধিকার থেকে, উত্তরাধিকারের অধিকার থেকে বৈষম্যগুলো আমাদের দূর করা। কিন্তু এখান থেকে আমরা কিন্তু সংলাপ করতে হবে। আমি চাকমা সার্কেল থেকে কয়েকটা দিয়েছি রায়, কিন্তু এটা তো শুধু চাকমা সম্প্রদায়ের উপরে বর্তাবে, মারমা সম্প্রদায়ের উপরে তো আমি কিছু বলি নাই, আমি ত্রিপুরা সম্প্রদায়ের তো বলি নাই, কিন্তু স্ব জাতির মানুষেরাও কিন্তু এই সংলাপগুলো আলোচনা করতে হবে। এই যে কিয়াং ম্যারেজ করে, আমি একটা ফর্মে জানতে চাচ্ছি আপনার মৌজাতে কয়টা কিয়াং ম্যারেজ হয়, কয়টা তথাকথিত কোর্ট ম্যারেজ হয়, কয়টা বাল্য বিবাহ হয়? কিয়াং ম্যারেজ কিছু না। আমি বার্মিজ বুদ্ধিস্ট লর বেসিকে গেছি, ওখানে ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ কিচ্ছু বলেন নাই উত্তরাধিকার ব্যাপারে, বিয়ের ব্যাপারে। এটা আপনারা জাতিরা স্বাধীন। যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমরা বার্মিজ বুদ্ধিস্ট আমার কাছে নিয়ে আসেন। আমি বার্মার ব্যারিস্টারের বই পড়েছি, বার্মার ধর্ম মন্ত্রণালয়ের বই পড়েছি, কোনো বাধা নাই। এবং এই ভান্তেরা যে বিয়ে করে দেন, ত্রিপুরাকে কোথাও আছে? ভিনাইয়াতে কিছু আছে? নাই। কাজে তথাকথিত কিয়াং ম্যারেজ এগুলো কিন্তু কোনো বৌদ্ধ সমাজে এটা যথাযথ না, এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তথাকথিত কোর্ট ম্যারেজ বলে কিছু নাই, ম্যাজিস্ট্রেটের বিবাহ করে দেওয়ার নোটারি পাবলিকের কোনো অধিকার নাই, উনি একটা হলফনামা দেন। আপনারাও ভয় করবেন না এগুলো। আরও তাছাড়া এই যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পানি নিরাপত্তার ব্যাপারে কিন্তু নারীদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্যই অন্যান্যের মধ্যে নারী কারবারের বিষয়ে আমরা কেন বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা বোমাং সার্কেলে কিন্তু আমরা আশা করছি যে আরেকটু দ্রুত গতিতে যদি আমরা এটা যদি আরেকটু নারী কারবারের সংখ্যাটা বাড়াতে পারতাম, আমার মনে হয় সেটা সমাজের জন্য, সকলের জন্যই সেটা যথাযথ হতো। আমি কয়েকদিন আগে ইউনিসেফের প্রতিনিধির সঙ্গে আমাদের দেখা হয়েছে, ওখানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মোদিও ছিলেন, শেফালিকা ত্রিপুরা দিদি। ওখানে তারা বলছিল কিন্তু দুটো জেলাতে, পার্বত্য জেলাতে বাল্যবিবাহ বেড়ে গেছে। আমি জানি না কোন সম্প্রদায়ের, যাই বাঙালি সহ যে জাতির মধ্যেও হোক, আমাদের বাল্যবিবাহ বেড়ে যাওয়াটা এটা মানতে পারি না। এটা আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু আমাদের অন্য অনেকখানে কিন্তু উন্নতি হয়েছে, কিন্তু পার্বত্য দুটো জেলাতে বলে অবনতি। তাদের তথ্য আছে, ইউনিসেফের কাছে কিন্তু অনেক তথ্য আছে, যেটা বিবিএস এর কাছেও নেই। আমাদের যে শিশুরা যে স্টান্টিং, এতে ম্যালনিউট্রিশন, ওয়েস্টিং, অনেক ধরনের বাল্য শিশুদের স্বাস্থ্যের সমস্যা আছে। কারণ এটা মনে রাখবেন, আমাদের শিশুরা যদি ঠিকমতো স্বাস্থ্যবান না হয়, তারা ঋতুকন্যা চাকমা ভবিষ্যতে পাবো না, মিটুল মারমা পাবো না, আনে ভগিনী পাবো না। এটা যে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে, এটার জন্যই তো আমরা আমাদের শিশুদেরকে আমাদের যথাযথ পুষ্টি দিতে হবে, প্রাথমিক শিক্ষা দিতে হবে, সব ধরনের আমাদের ইয়ে করতে হবে, যাতে নিজের জন্য, নিজের অঞ্চলের জন্য, দেশের জন্য তারা সুনাম বয়ে আনে এবং ভালো কাজ করে। তো এখানে হেডম্যান কারবারিদের ভূমিকাটা। আরেকটা হচ্ছে যে হেডম্যানের সাথে কারবারের ভূমিকা, কারবারি রিপোর্ট, এই যে এটা কি শুকরচরে মজার কারবারি নাকি বললেন, কারবারির হেডম্যান কোথায় কারবারিকে পরামর্শ করবে, কিভাবে করবে, বা নারী কারবারিদেরও, নারী হোক আর পুরুষ হোক, এই হেডম্যান ও কারবারির সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা এত বড় একটা বৈঠক, এটা আলোচনা করে ম্যাজিক ফর্মুলা বের করা যাবে না। এটা আর একটু ছোট্ট পরিসরে, আমরা অনানুষ্ঠানিক পরিসরে আমাদের খুব নিবিড়ভাবে আলোচনা করতে হবে যে হেডম্যান কারবারির সম্পর্কটা কিভাবে আরো কর্মময় আমরা কার্যকর করতে পারি, জনমুখী করতে পারি। সিএসটি রেগুলেশন কেসের ব্যাপারে খুব বেশি বলবো না, আমি শর্টকাটে যদি চেষ্টা করে বলতে, যে এটা পার্বত্য চট্টগ্রাম চুক্তির একটা অংশ হিসেবে দেখতে হবে। কারণ পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে লেখাই আছে যে সিএসটি রেগুলেশনকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে প্রণীত আইনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। এবং এটা করার জন্য যেটা আইনি বিধান রয়েছে, আঞ্চলিক পরিষদের সাথে পরামর্শ করে, ক্ষেত্র বিশেষে জেলা পরিষদের সাথে পরামর্শ করে সরকার আইন প্রণয়ন করবে। সুতরাং এটার এখতিয়ার আদালতের বিষয় না, এটা পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট। সরকার আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ আলোচনা করবে রেগুলেশনের কি রকম পরিবর্তন করবে। কিন্তু রেগুলেশনকে তো রাখার বিষয় তো চুক্তিতে আছে, তো মৃত আইনকে তো আর অকেজ আইনকে তো সংশোধন করে না, জীবিত আইনকে করে। সুতরাং জীবিত রাখার বিষয়টা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে এটা অন্তর্নিহিত। এই কাজের বৈঠকে আমরা বলেছি, এখানে গৌতম দেওয়ান, রাঙামাটি জেলা পরিষদের ফাউন্ডিং প্রথম চেয়ারম্যান, এখন
উনি বোধহয় দিল্লি রয়েছেন হৃদরোগের জন্য, উনি অনেক কিন্তু দেন দরবার করেছেন। একটা বৈঠকে উনি সহ আমাদের আজকে প্রধানমন্ত্রী সহ আমরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছিলাম। তো এখানে বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিলও এর পক্ষে ভালো অনেকে করেছে, আমি সব নাম বলছি না। তো এখানে আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছি যে দেখেন এটা আমাদের সকল প্রতিষ্ঠানটায় আলোচনা করতে হবে, এবং আদালতকেও আমি মনে করি যে আদালত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অনেক জায়গায় কিন্তু পার্বত্য চট্টগ্রামের জন্য আদিবাসীদের পক্ষে ভালো ভূমিকা রেখেছেন, এবং আমার আস্থা আছে যে তারা এমন কিছু অর্থ করে কিছু সিদ্ধান্ত নেবেন না যেটা পার্বত্য চট্টগ্রামকে একদম অস্থিতিশীল একটা পরিস্থিতিতে ফেলে দেবে। কারণ এই পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন যথাযথভাবে থাকার সাথে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা, বাংলাদেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আশা করি যে সরকারও এটা মনে রাখবেন। সরকারের অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য রাখবেন আদালতে গিয়ে, উনি কি জানেন? যত বড়ই অভিজ্ঞ জ্ঞানী হোক, সুশিক্ষিত, ওনার আইন মন্ত্রণালয়ের তো গাইডেন্স দিতে হবে, এবং আইন মন্ত্রণালয় কি জানে তাদেরও তো গাইডেন্স দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কি জানে তাদের তো গাইডেন্স দিতে হবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কাছে, পার্বত্য জেলা পরিষদের কাছে, 3 সার্কেলের কাছে, হেডম্যানের কাছে, নাগরিক সমাজের কাছে। তো আমরা আশা করব, এটা আমরা বলেছি, আপনারা যদি বলেন আপনাদের কর্তব্য কি করণীয় আপনারা লেখেন, বলেন, সরকারকে বলেন। সরকার অনুগ্রহপূর্বক এই আদালতে অ্যাটর্নি জেনারেল সাহেব কোনো মতামত নেওয়ার আগে যেন সরকারের বিভিন্ন অন্যান্য সংস্থার মাধ্যমে আঞ্চলিক পরিষদের, জেলা পরিষদের, সার্কেলের হেডম্যান সহ তাদের মতামত নিয়ে তারপর না আপনি বলবেন যে বাংলাদেশ সরকারের পক্ষে আদালতের কাছে সিএসটি রেগুলেশনের বিষয়ে। না হলে আপনি না জেনে করলে এটা হাস্যকর হবে, এটা নিন্দনীয় হবে, এটা অসুন্দর হবে, বাংলাদেশকে নিয়ে হাসবে বহির্বিশ্ব। এই ব্যাপারে আমি সদাশয় সরকারের কাছে আবেদন করব, দাবি করব যে বলিষ্ঠ ও কোন ধরনের বৈষম্যহীনভাবে সদস্য সরকার একটি অবস্থান নেন এই মামলার মধ্যে। জুম চাষ নিয়ে দু একটা কথা বললেন চেয়ারম্যান, এগুলো নিয়ে শেষ করবো। আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আর জুম চাষটা কিন্তু এটা জেলা পরিষদের এখন কিন্তু এখতিয়ার। আপনারা সিএসটি রেগুলেশনের কিন্তু আগে জুম চাষ নিয়ন্ত্রণের ডেপুটি কমিশনার যে ক্ষমতা, এটা কিন্তু এখন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট কাউন্সিলের। সুতরাং জুম চাষ যথাযথ জেলা পরিষদের বিষয়। ঠিক জুম চাষকে সব কিছুই যত দোষ নন্দ ঘোষ বলছে, জুম চাষে এত খারাপ হয়ে কি বলে ল্যান্ডস্লাইড হয়, ভূমিধ্বস হয়। তো চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চিটাং ইউনিভার্সিটিতে জুম চাষ আছে নাকি? ওখানে প্রত্যেক বছর যে মানুষ মারা যায়। আর রাঙামাটিতে যে কয়েক বছর আগে গেছিল, বেশিরভাগে পাহাড়ে বোঝে আমরা আমাদের পরিবেশের বিরুদ্ধে। আমরা আগে কেন আলোকগড় চাকমারা বলি, টঙ্করে কেন থাকি? মাটি কাটতে হয় না। চাকমারা আগে পাপ মনে করতো হাল চাষ করতে। কেন? হাল চাষ করতে লাঙ্গল দিতে হয়, কোদাল দিতে হয়। জুম চাষে ছোট্ট একটি গর্ত করে চুচ্চাং তাগল বা মাসে দিয়ে নিয়ে, তাতে এটাতে ভূমিধস কম হয় যদি করতে পারে। তবে হ্যাঁ, বেশি ঘন ঘন যদি জুম চাষ করে খারাপ পারে সেটাও ক্ষতি পারে। তবে আমরা প্রমাণ দিয়ে দেখাতে পারবো যে আমাদের শত শত বছরে কয়টা পাহাড় ভেঙে গেছে, কয়জন মানুষ মারা গেছে। দেখেন তো চিটাং ক্যান্টনমেন্ট, এই যে তারপরে ওই যে চিটাগং ইউনিভার্সিটি পাহাড়তলি থেকে অনেক জায়গাগুলো হচ্ছে এগুলো কাজে। সেটা জুম চাষ বেশি দোষী নয়। এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, উনি তো আবার কৃষিবিদ। তবে একটা ইনভিটেশন জানাবো, আমিও একমত যে জেনারেলি শিয়ালকোটের মতো, কোটবিলারের মতো টেরেস করলে এটা ওই যে বনভান্তে বলতেন, সূর্য বনভান্তে দুরি ভুই বলে, বুলমান যে বলে দুরি ভুই ওরা বাড়িজার পানিতে দিয়ে। কিন্তু কয়েক ধরনের টেরেস হতে পারে, পাথর কম। স্বপন খিসা নামে এক কৃষকের খামারে আমি জাস্ট 1 সপ্তাহ আগে ছিলাম। ও একটা কোনো ধরনের টেরেস করেছে 5 স্তরের, এবং পাইপ নিয়ে ঝর্ণার পানি দেয়। কিন্তু ওখানে আবার তার মেশিনও আছে, পাওয়ার টিলার, কিন্তু ওর সয়েল ইরোশন হচ্ছে না। সে আবার ফলের বাগানও করে, বিভিন্ন ধরনের কমলা থেকে এগুলো। একটা বেশ আমি সফল কৃষক বলবো। আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি আহ্বান জানাবো, আপনারা এক্সপার্ট বা আপনি নিজেই যেতে পারলে আরো ভালো। ওখানে আমি গেছি, আর প্রয়োজন হলে আপনি আর আমি একসঙ্গে চলেন, আরেকবার যাবো। একটু পিঠে একটু প্রেশার করবে, পাহাড় চড়তে হবে আর কি উপরে। তো এগুলো কিন্তু আমাদের জন্য প্রয়োজন। যেমন আমাদের যে
ধান জমিগুলো আছে ইন্টেন্সিফিকেশন করা, 1 ফসলাকে 2 ফসলা, 2 ফসলাকে 3 ফসলা, কিন্তু বেড়ে চলেছে কিছুটা, কিন্তু খাদ্য নিরাপত্তা নিরসন, যদিও বা এগুলো হাইব্রিড টাইব্রিড বেশি আর কি। যাই হোক, এখানেই আমাদের মনোযোগ প্রয়োজন। বাঁশের ব্যাপারে বলেছেন, ফটিকছড়ি আর বর্মাছড়ি ইউনিয়নে কিন্তু বেশ বাঁশের চাষ হয়, তারা বাঁশ লাগায় এবং বেচে। এটার জন্য কিন্তু নদী ছড়াগুলো পানি ধারণ ক্ষমতা কিছুটা বেড়ে যায়, এটাও একটু দেখা দরকার। সেটা অনেক জায়গায় এইভাবে বাঁশ নদীর ধারে, ঝর্ণার ধারে সেগুন বাগান না হয়ে আমরা কিভাবে বাগান করতে পারি, বন বাঁশ রাখতে পারি। কিন্তু একেবারে যদি পুরোপুরি 100% সেগুন বাগান একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের গ্রামের কৃষকরা কিন্তু তারা পুঁজি রাখতে পারবে না। একটা সেগুন বাগান যদি ধস না হওয়া করে করতে পারে, যেখানে বেশি খারাপ ওখানে করবে না, তাহলে কিছু 2-4টা গাছ বিক্রি করে ছেলে মেয়েদের একটু ইউনিভার্সিটি কলেজে পড়ালে তাদেরও তো সে টাকাটা লাগে। সেটা আমাদের একটা জোনিং করে এখানে করা যাবে না, এখানে সীমিতভাবে করা যাবে। এভাবে যদি করি, এটা আঞ্চলিক পরিষদের দিক নির্দেশনা দেবেন, পরামর্শ দেবেন, জেলা পরিষদ দেবে। আমার মনে হয় যে আমরা ভালো উইন উইন সিচুয়েশন আমরা আসতে পারি। আর সবশেষে আমি বলবো যে আজকে যারা সমর্থন করেছেন এই এলাকাটি, আজকে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, আর আজকে আমাদের প্রতিনিধি আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয়, ওনার বক্তব্য এখনও শুনেন নাই। উনি অনেক দিন ধরেই আমাদের প্রথাগত কনিষ্ঠদের হেডম্যানদেরকে তাদের ভূমিকাতে সহায়ক ভূমিকা রেখেছেন। আমি তাকে আহ্বান জানাবো উনি যাতে তার পরামর্শ, তার দিক নির্দেশনা দিয়ে হেডম্যানদেরকে এগিয়ে আনবেন, সহায়তা দেবেন, যাতে হেডম্যানগণ পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে আমাদের জনগণের পক্ষে, দেশের পক্ষে ভূমিকা রাখতে পারেন। সকলকে ধন্যবাদ।